মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার গ্রাস। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সায়ন দাস, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার গ্রাস। সকাল হতেই আকাশটা পরিষ্কার থাকলেও বিকেল হওয়ার সাথে সাথেই ক্রমশ ঘনিয়ে আসলো মেঘ। দপ্তরে বিশেষ কোনো কাজ না থাকায় সময়ের বহু পূর্বেই বাড়ির পথে রওনা দিয়েছে অর্ধেক সংখ্যক কর্মচারী। একেই ফাঁকা দপ্তর, আর তার উপর এহেন আবহাওয়ার দরুন কাজে এক প্রকার মন বসছিল না বললেই চলে। কার্যত ঢুলুঢুলু চোখে বসে আছি। এমন সময় মুখুজ্জে বাবু বলে উঠলেন, বলি আজ যখন বিশেষ কোনো কাজ নেই তখন ঘরের পথে পা বাড়ালে মন্দ হয় না, কি বলো? হ্যাঁ, ঠিকই বলেছ হে। এমনিতে শরীরটা ঠিক সুবিধে ঠেকছে না। তাহলে বরং তাই হোক, আগামীকাল রবিবার, অর্থাৎ পরশু দিন দেখা হচ্ছে, কি তাই তো? হ্যাঁ, আচ্ছা শোনো না, তোমাদের ওই ঠাকুর মশাই, কি বেশ নাম? হ্যাঁ, তারানাথ। বলি ওনার মতো একজন ব্যক্তির সান্নিধ্য পাওয়া বেশ দুষ্কর ব্যাপার। তা তোমরা কতদিন ধরে বলে চলেছি একবার অন্তত একবার সাক্ষাতের সুযোগ করে দাও হে। আসলে সত্যি বলতে ঠাকুর মশাই কার্যত একা থাকতেই পছন্দ করেন। তবে তুমি যখন বলেছ তখন তোমার ব্যাপারে ওনাকে একবার বলে দেখব। যদি অনুমতি পাই তাহলে না হয় সঙ্গে যেও, কেমন? ব্যাস, এইভাবে দু একখানা বাক্যালাপ শেষে বাইরের পথে অগ্রসর হলাম আমি। তবে এর মাঝেই ঘটল এক চমকপ্রদ ঘটনা। দু এক ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টির মাঝে কোনো মতে হেঁটে চলেছি। ঠিক এমন সময় ছাতা হাতে আমার নিকট উপস্থিত হলো কিশোরী। আমি আশ্চর্য হয়ে বললাম, আরে অদ্ভুত ব্যাপার, তুমি এখানে কি করছো হে বন্ধু? আর বলো না, এক বন্ধুর বাড়ি যাব বলে রওনা দিলাম।
ঠিক এমন সময় এক প্রকারের ঝমঝমিয়ে এলো বৃষ্টি, সম্পূর্ণ পরিকল্পনা গেল ভেস্তে। আর কি, বাড়িতে বসে বসে ভাবছিলাম যে কি করি। ঠিক এমন সময় স্থির করে ফেললাম যে আজ না হয় আমার প্রিয় বন্ধুটির বাড়ি যেতেই হবে। সে তুমি ভালোই করেছো। তাছাড়া কয়েকটা দিন ধরে যেভাবে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, তাতে শহর কলকাতার অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে গিয়েছে, কি বলো? হ্যাঁ, সে তুমি যা বলেছ হে। এভাবে আরও দু একখানি কথোপকথনের মাঝে বর্তমানে প্রাণ খুলে হো হো করে হেসে উঠলাম দুজনেই। মিনিট খানেক সব চুপ। বর্তমানে আমার দিকে চেয়ে কিশোরী বলে উঠল, তা আজকের এমন আবহাওয়ায় ঠাকুর মশাইয়ের বাড়ি গেলে মন্দ হয় না, কি বলো? হ্যাঁ, সে ঢু মারাই যায়। তাছাড়া কতদিন হয়ে গেল বলো তো, ওদিকে যাওয়াই হয়নি। তাহলে চলো, এক প্যাকেট পাসিং শো আর তেলে ভাজা নিয়ে উপস্থিত হওয়া যাক। আর সঙ্গে এই বৃষ্টি বাদলার দিনে একখানা গল্প হলে ব্যাপারটা বেশ জমে যাবে, সে বিষয় কিন্তু কোনো সন্দেহ নেই। সত্যি বলতে বিগত বেশ কিছু সময় ধরে তারানাথের মুখে শোনা কাহিনী এবং মটলেনের বিখ্যাত ওই বাড়িটিতে চলা আড্ডার সঙ্গে যেন এক প্রকার ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছি আমরা। এক্ষেত্রে তারানাথের দ্বারা বর্ণিত কাহিনীগুলো যে নিছক গল্প এবং সেসবের ভিতর সত্যতা বলে আদেও কিছু রয়েছে কিনা, সেই বিষয়ে ঘোর সন্দেহ রয়েছে আমার। যদিও তার মুখের ওপর কিছুই বলতে পারি না আমি। তবে এই প্রসঙ্গে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করে কিশোরী। ঠক ঠক তারানাথের বাড়ির নিকট উপস্থিত হওয়া মাত্র এবার দরজায় বেশ কয়েকবার টোকা মারল কিশোরী। কয়েক সেকেন্ড অপেক্ষার শেষে দরজাটা খুলতে এলো চারি। দরজা খুলেই আমাদের দেখে মেয়েটি বলল, আরে কাকা বাবুরা, আপনারা যে অনেক দিন পর, আসুন আসুন, ভিতরে আসুন। বাবা আপনাদেরকে দেখে খুব আনন্দ পাবে। কথাখানা খুব একটা ভুল বলেনি সে। সামনের প্রান্ত বরাবর ঘরের ভেতর প্রবেশ করতেই আমাদের হাতে তেলে ভাজার ঠোঙা আর পাঞ্জাবির পকেট থেকে উঁকি মারা পাসিং শোয়ের প্যাকেটটা দেখে ইতিমধ্যেই ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল তারানাথের। সামনের প্রান্তে আসন গ্রহণ করার ইশারা করে তিনি বলে উঠলেন, বৃষ্টি বাদলার দিনে এসেছো, তা কি ব্যাপার? এখন তো এই বুড়ো মানুষটাকে আর মনেই পড়ে না তোমাদের। সত্যি বলতে তোমরা যে এখানে গল্প শুনতে আসো সেটা যেমন ঠিক, আবার অপর প্রান্তে তোমাদের দেখা না পেলে আমার আবার মনটা ভালো যায় না হে। রসিকতা করে কথাটা বললেও মনে হলো তারানাথ আমাদের আশাতে খুবই আপ্লুত হয়েছে। উত্তরে আমি বললাম, আসলে বিগত কয়েকটা দিন খুব ব্যস্ততার সাথে কেটেছে, তাই আর কি। আরো কিছু কথা বলতে যাব, ঠিক এমন সময় এবার কিশোরী বলে উঠল, বলি আজকে কোনো গল্প হবে তো ঠাকুর মশাই? এমন আবহাওয়ায় গা ছমছমে একখানা গল্প শুনতে কার না ভালো লাগে বলুন তো? সে আপনি যতই মন গড়া কাহিনী বলুন না কেন। ব্যাস এই হলো গিয়ে কিশোরীর বদ অভ্যাস। মাঝে মধ্যে এমন এক একটা কথা বলে যে কি বলি আর। বর্তমানে কিশোরী হতে সামনের প্রান্তে চেয়ে দেখি বেশ কড়া নজরে আমাদের দিকে চেয়ে রয়েছেন তারানাথ। বললেন, হ্যাঁ, তোমার তো সব ওই মন গড়ায় মনে হয়, কিন্তু একটা কথা মনে রেখো, অতীতে তোমাদের মাঝে যে সকল কাহিনী তুলে ধরেছি তার সবটাই আমার জীবনে এক একটা অভিজ্ঞতা মাত্র। অপরদিকে কিশোরীকে দেখে মনে হচ্ছে যে সেও কিছু একটা বলতে যাবে। অতঃপর বাকবিতণ্ডা জমে যাওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র। এক্ষেত্রে বিন্দুমাত্র সময় নষ্ট না করে বললাম, আরে কিশোরী থামো হে, ওনাকে রাগিয়ে যে তুমি কি পাও কে জানে। আচ্ছা ঠাকুরমশাই,
কিশোরীর কথা বাদ দিয়ে একখানা জম্পেশ গল্প শোনান তো দেখি, মানে আপনার জীবনের ওই অভিজ্ঞতা আর কি। সত্যি বলতে এই সকল অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করতেই তো আপনার স্মরণে আসা। ঘড়ির কাঁটা ইতিমধ্যে 7টার ঘর ছোঁবে ছোঁবে করছে। ঠিক এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করল চারি। ঠিক কি কারণে জানি না, তবে ওর দুখানা চোখ আজ ভারী রহস্যময় ঠেকছে। কিশোরী ব্যাপারটা লক্ষ্য করল কিনা ঠিক বলতে পারবো না, তবে মিথ্যে বলবো না। দরজার প্রান্ত বরাবর চারিকে আসতে দেখে প্রথম বাড়ির জন্য বুকটা ঢিপ ঢিপ করে উঠেছিল আমার। বর্তমানে মনের ভেতরে চলতে থাকা ভয়ের সঞ্চারকে দূরে সরিয়ে খানিকটা গলা খাগড়ে জিজ্ঞাসা করলুম, আরে চারি যে, কি খবর তোমার? বহুদিন দেখিনি তোমায়। বলি সব ঠিকঠাক আছে তো? মুহূর্ত খানেক সব চুপ। চার দেওয়াল মাঝে ইতিমধ্যে দমবদ্ধকর একটা পরিবেশ বিরাজ করছে যেন। আকাশ হতে বিদ্যুতের ঝলকানি আর দূর হতে ভেসে আসা একখানা কুকুরের কান্না, এর মাঝেই চারি বলে উঠল, দিনকাল যে ভালো যাচ্ছে তা তো নয়, আবার খারাপ হওয়ারও বিশেষ কোনো কারণ নেই। যাই হোক, ওসব বাদ দিন। বলি তেলে ভাজার প্যাকেটটা আমায় দিন, চা করা তো হয়ে গিয়েছে, এক্ষুনি নিয়ে আসছি, কেমন? এই বলে তৎক্ষণাৎ ঘর হতে বেরিয়ে গেল সে। আচ্ছা, আমাদের আসার পর হতে বড়জোর 3 কি 4 মিনিট অতিক্রান্ত হয়েছে, এর মধ্যেই চা হয়ে গিয়েছে। তাহলে কি আমাদের আসার আগে থেকে? সে না হয় ছেড়েই দিলাম, কিন্তু ওর মুখখানা অমন গম্ভীর কেন? এরকম দু একটা প্রশ্ন উকি দিয়ে চলছিল। ঠিক এমন সময় তারানাথের কথায় হুঁশ ফিরল আমার। ওগো, কোথায় হারিয়ে গেলে তোমরা? গল্প শুনতে এসে মুখখানা অমন বাংলার 5-এর মতন হয়ে থাকলে চলে নাকি? হ্যাঁ? তামাক ধরাতে ধরাতে ঢুলু ঢুলু চোখে আমাদের দিকে চাইল তারানাথ। কিশোরী বলল, ও তেমন কিছু না ঠাকুরমশাই, আপনি এবার গল্পটা শুনিয়ে ফেলুন। সম্মতিসূচক ঘাড় নাড়লাম আমি। বৃষ্টিটা এতক্ষণে ফের একবার বেশ জোরেই নামল। এর মাঝেই তেলে ভাজা সহযোগে মুড়ি আর 3 কাপ চা রেখে গিয়েছে চারি। জানালার দিকে চেয়ে এবার তারানাথ বলে চলল, সে বহুদিন আগের কথা, বুঝলে। তন্ত্র সাধনায় মনোনিবেশ করেছি, পরিচয় হয়েছে বহু মানুষের সাথে। তাদের জীবনের অভিজ্ঞতা, প্রকৃতির সান্নিধ্য, সাধনার অপরূপ নিদর্শন সবটাই ধীরে ধীরে আপন হয়ে চলেছিল বলতে পারো। মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ তখনও পাইনি, তবে ভাগ্যে যখন তোমার কিছু থাকে তখন তার আভাস যে পাওয়া যায় তা কিন্তু মিথ্যে নয়। তবে এই সময়ের মধ্যেই এমন কিছু ঘটবে যার দরুন আমার জীবন যে এক নয়া দিশা খুঁজে পাবে তা কিন্তু খুঁজে পায়নি। সে যাই হোক, এবার আসি ওই ঘটনায়। সময়টা ডিসেম্বর মাস, ফলে প্রতি বছরের মতো সে বছরও শীতটা বেশ জম্পেশ পড়েছিল আর কি। বাড়ি থেকে বের হওয়ার পর শহর, গ্রাম, জঙ্গল ঘুরে একটা সময় আমি পৌঁছাই ওই পলাশপুর নামক একটি গ্রামে। ছোট্ট গ্রাম, 2 হাত ছাড়া ছাড়া একটি করে বাড়ি, তো আবার কোথাও বাড়িগুলির হাল কার্যত ভগ্নপ্রায়ই বলতে পারো। এক কথায় জনজীবন বিপর্যস্ত বললেও কিন্তু ভুল হবে না। গ্রামটির উত্তর প্রান্তে বড় একটি জলাশয়, বাকি দিক জঙ্গলে ঘিরে রেখেছে সমগ্র এলাকাটাকে। শুধু তাই নয়, সেখানে প্রবেশের মুহূর্তে কেন জানি না, তবে মনের অন্তরে একটা খারাপ অনুভূতি কাজ করে চলেছিল প্রতিটা ক্ষণ। জীবনের প্রথম ভাগে হলে হয়তো এড়িয়ে যেতাম, কিন্তু সেই সময় যেন কিছু একটা ভর করেছিল আমায়, যেন কোনো একখানা
শক্তি যেন আমাকে আকর্ষণ করে চলেছিল। আয় তারানাথ, আয় বাবা, আয়, আমায় উদ্ধার কর বাবা, আমায় উদ্ধার কর। যদিও এই ডাক কার কিংবা আদেও সেটা আমার মনের ভুল কিনা সে বিষয়ে নিশ্চিত না হয়ে গ্রামটির ভেতরে প্রবেশের সিদ্ধান্ত আমি নিই। এতখানি বলে খানিকক্ষণ চুপ করল তারানাথ। ইতিমধ্যেই অজানা কোনো এক রহস্যের আঁকি বুকি খেলে চলেছে তার সমগ্র মুখমণ্ডলে। সেই দিকে নজর পড়তে বলে উঠলাম, আচ্ছা তারপর কি হলো ঠাকুরমশাই? না মানে অজানা এক জায়গায় আপনার নাম ধরে কে ডাকবে? কি তার উদ্দেশ্য? কোনো কোনো অপশক্তি নাকি? পর পর করে চলা একাধিক প্রশ্নের মাঝে বর্তমানে তারানাথ বলে উঠল, আহা, এত প্রশ্নের উত্তর একেবারে দিই কি করে বলো তো? আচ্ছা, কাহিনীর পরবর্তী অংশখানা বলি, তাহলেই বরং সকল প্রশ্নের জবাব পেয়ে যাবে তোমরা। তাই এহেন পরিস্থিতিতে কি করব এ কথায় ভেবে চলেছি, ঠিক এমন সময় পিছন হতে আচমকা একখানা ডাকে ভারী চমকে উঠলাম। বলি, এই গায়ে নতুন নাকি? কারোর বাড়ি খুঁজছেন? আচ্ছা আচ্ছা, আমি কি কোনোভাবে আপনার সাহায্য করতে পারি? একটানা এত প্রশ্নের মাঝে পিছন ফিরতে দেখি ছিপছিপে চেহারার বিশিষ্ট একটি লোক, বয়স ওই 40-এর কাছাকাছি হবে। বাহিক্য গঠনে দারিদ্র্যের ছাপ একেবারে সুস্পষ্ট। না হে, কারোর সন্ধানে আসেনি, তবে আজকের জন্য যদি কারোর ভিটেতে আশ্রয় পেতাম তাহলে বড় ভালো হতো। পরবর্তীতে আমার পরিচয় দেওয়া মাত্রই তার চোখে মুখে একটা প্রশান্তির ভাব স্পষ্ট আমি লক্ষ্য করলাম, তবে সেটা কি কারণে তা আমি বুঝলাম না। গরিবের নাম মাধব, ছোট্ট একখানা ভিটেতে আমি থাকি। আমি আর আমার স্ত্রী, অভাব অনটনের সংসার আমাদের। তবে আপনার পায়ের ধুলো পড়লে আমরা খুবই খুশি হব ঠাকুর মশাই। চলুন চলুন চলুন। নিজেদের জন্য পর্যাপ্ত খাবারের কোনো ব্যবস্থা নেই, অথচ আমার জন্য এত ভাবনা। সত্যি বড় মানুষ শুধু পয়সার জন্যই হয় না, তার জন্য মনটাও ভালো হতে হয়। তাই এরপর দু একখানা কথা বলতে বলতে অবশেষে মাধবের বাড়ি যখন পৌঁছালাম, ততক্ষণে বিকেলের শেষ আলোটুকুর সমাপ্তি শেষে গাঢ় অন্ধকারে ছেয়ে গিয়েছে চারপাশটা। গ্রামের প্রবেশ পথ দেখে সেটাকে যতটা শোচনীয় মনে হয়েছিল আদতে কিন্তু ততটা নয়। অন্ততপক্ষে মাধবের বাড়ি যে প্রান্তে, সেখানে কিন্তু অনেক মানুষজন বসবাস করে বলেই মনে হলো। দূর হতে ইতিমধ্যে শঙ্খধ্বনির শব্দ আসা শুরু করেছে। মাধবের বাড়ির শেষ ছোট এবং সংকীর্ণ। সামনে কিছুটা জায়গা জুড়ে উঠোন এবং একখানা ঘর বিশিষ্ট ভিটে। শুনছো? কাকে কাকে সঙ্গে করে নিয়ে এসেছি দেখো। কই গেলে গো, কই গেলে? একবার বের হও দেখি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘরের ভিতর হতে বের হয়ে এলো এক মহিলা। এক্ষেত্রে দারিদ্র্যের ছাপের সঙ্গে চোখ মুখ জুড়ে চিন্তাগ্রস্ত ভাবটাও স্পষ্ট লক্ষ্য করলাম। নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে। এই সবই ভেবে চলেছি, ঠিক এমন সময় মাধব বলল, এই যে দেখো, ঠাকুর মশাই এসেছেন। বাজার হতে ফেরার পথে দেখা হতেই সোজা এখানে নিয়ে এসেছি। ওনার যেন কোনো অসুবিধে না হয়, কেমন? আহা, ব্যস্ত হয়েও না, আমি কিন্তু আর 5টা সাধারণ মানুষের মতোই, বুঝলে। দীর্ঘ যাত্রা পথের শেষে হাত মুখ ধুয়ে খানিক জল পান করে বর্তমানে উঠোনের এক প্রান্তে মাধবের সঙ্গে বসেছি আমি। চিন্তা করবেন না ঠাকুর মশাই, সকালে বেশ কিছুটা চাল আর ডাল এনেছিলাম। মাসের প্রথম দিকটায় মোটামুটি চলে যায় আর কি। তারপর থেকেই সমস্যার সৃষ্টি হয়। রাতের খাবারে ডাল ভাত হলে আপনার কোনো অসুবিধে নেই তো ঠাকুর মশাই? বুঝতেই তো পারছেন। আরে ওসব নিয়ে ভেবো না, সাধনার লক্ষ্যে না খেয়েও দিন কেটে যায় আমার। আর তাছাড়া তোমরা আমায় থাকার একটা স্থান দিয়েছো, এতেই আমি সন্তুষ্ট। এবার ভালোবেসে যা খাওয়াবে পরম তৃপ্তিতে সেই খাবার আমি গ্রহণ করব। তবে মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আমার উকি দিচ্ছে।
তোমাকে কি আমি জিজ্ঞাসা করব? আমায় থামিয়ে এবার মাধব বলল, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনার যা যা প্রশ্ন আছে আমাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন ঠাকুর মশাই। এই গ্রামে প্রবেশের পথে মনটা খানিক অস্থির হয়ে ওঠে আমার। কিছু একটা অশনি সংকেতের আভাস উঁকিয়ে দেয় আমার মনের অন্তরে। এছাড়াও পথে তেমন একটা মানুষজনের দেখা মিলল না। বৌমার মুখের দিকে চেয়ে দেখলাম উদ্বিগ্ন ভাব একেবারে স্পষ্ট তার চেহারায়। সত্যি বলো তো মাধব, তোমরা কি কোনো সমস্যার মধ্যে রয়েছ? মানে এই গ্রামে কি এমন কিছু রয়েছে যা স্বাভাবিক নয়? আমার কাছে কিন্তু কিছু লুকিয়েও না, যা সত্যি সবটা খুলে বলো। বেশ খানিকক্ষণ সব চুপচাপ। মাধবের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালে ইতিমধ্যে কয়েক ফোঁটা ঘাম আর চিন্তার বলি রেখা দেখা দিয়েছে। অর্থাৎ আমি যা ভেবেছিলাম তা যে অমূলক নয় সে বিষয়ে নিশ্চিত আমি হলাম। মাধবকে কিছুটা আশ্বস্ত করতে যাব ঠিক এমন সময় খাবার নিয়ে সেখানে উপস্থিত হলো তাঁর বউ। এমন সময় এবার আমার বেশ কিছুটা নিকটে সেখানে মৃদু স্বরে মাধব বলে উঠল, আচ্ছা, এখন খাবারটা গ্রহণ করে নিন ঠাকুর মশাই, পরবর্তীতে সব ঘটনা খুলে বলবো আপনাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেন ক্রমশ গ্রাস করে চলেছে সমগ্র এলাকাটিকে। দূর হতে শিয়ালের ডাক আর শীতল বাতাস মাঝে মাঝে বর্তমানে গায়ে কাঁটা দিয়ে শিরশির করে উঠছে। উঠোনে বসে হুঁকো টানছিলাম, ঠিক এমন সময়ে আমার পাশে এসে বসলো মাধব। আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই, আসলে সবটাই এই পোড়া কপালের দোষ। আপনার অসুবিধে হচ্ছে তাই না বলুন? আমি আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু মাধবকে থামিয়ে বর্তমানে আমি বলে উঠলাম, আহা, এত অস্থির হয়েও না। তোমার সরল মন আর মন খুলে কথা বলার ধরন আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠাকুর মশাই, আচ্ছা, এবার আমি আসল কথায় আসি। এই যে আপনি জিজ্ঞাসা করেছিলেন যে কি হয়েছে, আমাদের এই গায়ে সবাই এত চুপচাপ এবং সর্বত্র এত অন্ধকার কেন? সত্যি বলতে আপনাকে যখন প্রথম দেখি তখন মনের মধ্যে এক আশার সঞ্চার ঘটে। আমাদের এই পরিস্থিতিতে একমাত্র আপনিই পারেন সকলকে উদ্ধার করতে। হ্যাঁ, আপনিই পারেন। তুমি নিশ্চিন্ত হয়ে সবটা আমায় বলতে পারো। তোমার সাথে কথা বলে যা বুঝছি তা হলো এই যে তুমি সাথে পাশে থাকতে পছন্দ করো না একেবারেই। তোমার এই গুণ আমার ভারী পছন্দ হয়েছে। আচ্ছা, এবার বলো মাধব, আমি শুনছি। খানিকক্ষণ সব চুপ। মাধবের দিকে চেয়ে বুঝলাম মনের অন্তরে কিছু একটা ভেবে চলেছে সে এক নাগারে। সম্ভবত ঘটনার বিবরণ কিভাবে দেবে সেটাই ভেবে চলেছিল। এইভাবে কিছুক্ষণ সব শান্ত থাকার পর এবার মাধব বলে উঠল, আচ্ছা, তাহলে শুনুন ঠাকুর মশাই, অতীতকালে পরিস্থিতি যে আমাদের খুব একটা ভালো ছিল তা নয়, তবে এই গায়ে বাকি সকলের সাথে বেশ হেসে খেলেই দিন কেটে যেত। তাছাড়া দিন ও রাতে দুবেলা অন্য সংস্থানের ব্যবস্থা আর পরিবারের সকলের ভালো থাকলে আর কি চাই বলুন? আজ হতে প্রায় 5 বছর পূর্বে বিয়ে হয় আমার। প্রথম দিকে সময়টা বেশ ভালোই কাটছিল। খুব ছোটবেলায় বাবা মারা যায়, তখন হতেই সংসারের দায়িত্ব আমার উপর এসে পড়ে। মায়ের আশীর্বাদে আর পরবর্তীতে বউয়ের কর্তব্য পরায়ণতায় বিশেষ তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি কোনোদিনই। তবে বিগত 6 মাস যাবৎ সময় ধরে কার্যত এক ঘরে হয়ে গিয়েছি ঠাকুর মশাই। এই বলে এবার সে থামল। ইতিমধ্যেই তার চোখের কোনায় খানিক জলের দেখা আমি পেয়েছি। অতীতের কোনো ঘটনা মনে করে হয়তো আবেগ তাড়িত হয়ে পড়েছে সে। এই ভেবে আমি বললাম, মাধব, তোমার জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য অতীতের কথা তোমার মনে পড়ে যাচ্ছে এবং তুমি কষ্ট পাচ্ছ।
তবে তুমি চিন্তা করো না, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, তোমার জীবনে সুদিন আসবেই। আপনার কথা যেন সত্যি হয় ঠাকুর মশাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তা ঘটনার সূত্রপাত হয় ওই 6 মাস পূর্বের এক রাতে। বার্ধক্যজনিত কারণে মাঝে মধ্যেই শরীর খারাপ থাকতো মায়ের, তবে গভীর কোনো অসুখ তার কখনোই ছিল না। কিন্তু কিন্তু আচমকাই এক রাতে শ্বাসকষ্ট শুরু হয় মায়ের। আমাদের এই গায়ে ডাক্তার বদ্যি বলতে কেবল একজন রয়েছেন, পলাশ মুখুজ্জে। তবে সেই দিন উনি শহরে গিয়েছিলেন। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। প্রথমে ভেবেছিলাম হয়তো বড় কোনো সমস্যা হবে না, কিন্তু কিন্তু যত সময় বাড়তে থাকে ততই যেন দ্বিগুণ হারে মায়ের কষ্ট বাড়তে থাকে। ঘরোয়া উপাচার হিসেবে যেটুকু করা দরকার সব করি, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায় না তাকে। সামান্য সামান্য খানিক সময়ের মধ্যেই সব শেষ, সব শেষ। চোখের সামনে প্রাণ হারায় মা, অথচ জেলে হয় আমি কিছুই করতে পারি না ঠাকুর মশাই। এটুকু বলে ফের একবার থামে মাধব। শেষের কথাগুলো বলবার সময় গলা ধরে এসেছিল তার। স্বাভাবিক ব্যাপার, প্রিয় মানুষের মৃত্যুর বর্ণনা দিতে গেলে কারোরই ভালো লাগে না। অন্ধকার বেষ্টিত একটা বদ্ধতা বিরাজ করে চলেছে সর্বত্র। এসবের মাঝেই বর্তমানে মাধবের কাঁধে হাত রেখে বললাম, তোমার মনের অবস্থা বুঝতে পারছি মাধব, কী বা আর করবে বলো? এসব তো আমাদের কারোরই হাতে থাকে না। ঈশ্বর যা চাইবেন তাই হবে। ওনার ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এই পর্যন্ত হলে তাও মানা যেত, কিন্তু এরপর যেভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকলো তা আমরা কেউই আশা করিনি যে রাত কেটে ভোরের আলো ফুটতেই মায়ের মৃত্যুর খবর গোটা গায়ে ছড়িয়ে পড়ল। অনেকেই ছুটে আসে এখানে। কিভাবে এই ঘটনা ঘটলো, হঠাৎ কি এমন হলো, এই সব প্রশ্ন করতে থাকে সকলে। অপরদিকে এসব প্রশ্ন কার্যত কানেই পৌঁছায় না আমার। শৈশব থেকে যে মানুষটা আমায় বড় করে তুলল, যার আঁচলের আশ্রয়ে হেসে খেলে দিন কেটেছে, তার শবদেহ ধরে ঠায় বসেছিলাম আমি। এভাবে আরো কিছুটা সময় কাটার পর গায়ের মোড়ল রমেন বাবু বললেন, মাধব, বলি ও মাধব, তোমার দুঃখ আমরা সবাই বুঝেছি, কিন্তু ওনার মারা যাওয়ার পর অনেকটাই সময় কেটে গিয়েছে। এবার তো নিয়ে যেতে হবে নাকি, নইলে আবার যদি কোনো অমঙ্গল ঘটে। হ্যাঁ, সে ঠিক কথাই বলেছেন তিনি। এরপর পরবর্তীতে নিয়ম মতে দাহ এবং বাকি কাজকর্ম সেরে বাড়ি ফিরে আসি। এখানকার মানুষজন যথেষ্ট সহায়তা করে, নইলে আমার পক্ষে তখন যা অবস্থা ছিল তাতে একার পক্ষে সবটা করা সম্ভবপর হতো না। এভাবে আরো 2 সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যায়। মায়ের শ্রাদ্ধ সহ বাকি যা যা নিয়ম রয়েছে সব শেষ হয়ে গেলেও পরবর্তীতে যে জীবনের সবচেয়ে বড় কাঁটা উপস্থিত হয়ে আছে তা ঘুণাক্ষরেও টের পাইনি আমি। একদিন সকালের দিকে উঠোনে বসে আছি, এমন সময় পাশের বাড়ির পল্টু এসে বলল যে মোড়ল সহ অন্যান্য গ্রামবাসীদের মধ্যে কোনো আলোচনা সভা বসেছে, আর সেখানে নাকি জরুরি ভিত্তিতে আমার ডাক পড়েছে। প্রথম দিকে বেশ খানিকটা অবাক হই, আমাকে হঠাৎ ডাক দেওয়ার মানে কি।
এমন এমন কি বিশেষ ঘটনা ঘটল? এসব একাধিক প্রশ্নের মাঝে দ্রুত হাঁটা লাগালাম সামনের পথে। সবাই আলোচিত বিষয়বস্তুর নির্যাস হলো এই যে আমার মায়ের মৃত্যুর কয়েকদিন পর হতেই নাকি এলাকার একাধিক বাড়িতে বিভিন্ন রকমের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হয়েছে। বিগত দিনে কোথাও কেউ কোনো ছায়ার উপস্থিতি টের পেয়েছে, তা কোনো বাড়ির গরু বাছুরের মৃত্যু ঘটেছে, আবার আবার রহস্যময় কোনো কারণে সব এলোমেলো হয়ে যাচ্ছে। গায়ের লোকজনের বিশ্বাস যে এসব জিনিসের পেছনে রয়েছে আমার আমার মায়ের আত্মা। এক নাগারে বলে চলল মাধব। এবার কার্যত ওকে থামিয়ে আমি বললাম, কিন্তু এমন সন্দেহের কারণটা কি? কেউ কি তোমার মায়ের অশরীরীর উপস্থিতি টের পেয়েছে নাকি? নাইলে তো জানি না ঠাকুর মশাই, কিন্তু এসবের নেপথ্যে রয়েছে এখানকার এক সাধু বাবা। অনেক কাল আগে থেকেই উনি এই এলাকাতেই থাকেন, ফলে স্বভাবতই সকলের নিকট গণ্যমান্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন তিনি। কারোর শরীর খারাপ কিংবা অন্য কোনো সমস্যা সৃষ্টি হলে সকলেই ছোটে ওই বাবার কাছে। তা ওনার কথা অনুযায়ী ধ্যানে বসে উনি নাকি দেখেছেন যে আমার মায়ের আত্মাই নাকি ওই সকল রহস্যময় ঘটনা ঘটিয়ে চলেছে। ওই দিনের আলোচনার পর থেকেই এলাকাবাসীরা এড়িয়ে চলে আমাদের, বলতে গেলে পুরোপুরি এক ঘরে করে দেয়। দারিদ্র্যের কষ্ট তো ছিলই, বর্তমানে একাকিত্ব যেন সেই কষ্ট আরো বাড়িয়ে তুলেছে। আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, এইসব যদি মায়ের কারণে হয়েই থাকে, তাহলে সে আমায় দেখা দিচ্ছে না কেন? এসব চিন্তা করতে করতে মাথা ফেটে যায় আমার, কিছুই ভালো লাগে না। স্ত্রীর মনটাও ভালো নেই, আমার জন্য দুশ্চিন্তা করে সে। আপনি পারবেন এই পরিস্থিতি থেকে আমায় বাঁচাতে? বলুন না পারবেন তো? আপনি পারবেন তো? তুমি একটু শান্ত হও মাধব। পৃথিবীর এত প্রান্ত থাকতে তোমার সাথে কেন দেখা হলো আমার? তোমার কাছে এসে কেন উঠলাম আমি? এতে নিশ্চয়ই ঈশ্বরের কোনো যোগসূত্র রয়েছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই কোনো না কোনো একটা রাস্তা বের করবই। আচ্ছা, তুমি যে সাধু বাবার বিবরণ দিলে, ওনার সাথে তোমার সম্পর্ক কেমন? মানে মানুষ হিসাবে উনি কেমন? সাধু বাবার উপর ভরসা আমার কোনো কালেই ছিল না, তবে মায়ের আবার ছিল অগাধ বিশ্বাস। এই কারণেই ভিটের যে কোনো সমস্যা হলেই ওনার নিকট ছুটে যেত মা। এই যেমন মায়ের মৃত্যুর কয়েকদিন আগের কথা, জ্বর আসায় সাধু বাবার খোঁজ করতে থাকে মা। আমি বলি, এমন শরীর অসুস্থতায় ডাক্তার বুদ্ধির কাছে যাওয়াই শ্রেয়। অথচ কে শোনে কার কথা? ওই দিন সাধু বাবা শেষ এসেছিলেন এখানে, মন্ত্রপুত কিছু ভুল দিয়ে গিয়েছিলেন উনি। এরপর অবশ্য সুস্থ হয়ে যায় মা, কিন্তু তার কয়েকদিন পরেই ঘটে এই ঘটনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল সকালে একবার বেরোতে হবে। তুমি শান্তিতে ঘুমো। আর হ্যাঁ, বউটার দায়িত্ব কিন্তু এখন তোমার ওপরেই, এটা মনে রেখো। তারানাথের মুখে এতখানি বিবরণ শুনে থাকতে না পেরে এবার কিশোরী মুখ খুলল, বলল, আচ্ছা ঠাকুর মশাই, গ্রামে ঢোকার মুখে আপনার নাম ধরে কি ডেকেছিল তা কিন্তু এখনো বললেন না আপনি। আর হ্যাঁ, মাধবের বাড়িতে কি কোনো অস্বাভাবিক জিনিস চোখে পড়েছিল আপনার? এমন বিশেষ কিছু না, তবে হ্যাঁ, ওই ভিটেতে প্রথমবার যখন পা রেখেছিলাম তখন খানিকটা অস্বাভাবিক লাগে আমার। কি কারণে জানি না, তবে পরবর্তীতে সময়ের সাথে বিষয়টা কমে যাওয়ার ফলে সেই দিকে নজর যায় না আর আমার সেরকম। আর একটা বিষয় সম্বন্ধে বলা হয়নি তোমাদের। মাধবের ঘরে প্রবেশ করতে ওই ঘরটির বাম প্রান্তের কোণে বেশ কয়েকখানি ফুল পড়ে থাকতে আমি দেখেছিলাম। প্রথমটায় বেশ হতবাকি হয়ে পড়ি,
এর কারণ হলো এই যে অমন ফুলগুলি বিশেষ হয় আর প্রধানত তন্ত্র সাধনার কাজে ব্যবহৃত হয়। এ বিষয়ে প্রশ্ন করলে মাধব কিংবা তার স্ত্রীর নিকট কোনো সদুত্তর মেলেনি। তারানাথের এই কথায় ভারী অবাক হলাম আমি। কিশোরীর দিকে চেয়ে দেখলাম ওর অবস্থাও কিছুটা আমার মতোই। যদিও সেদিকে না চেয়ে তারানাথ ফের একবার বলে চলল, এরপর আসি পরের দিনের ঘটনায়, সকালের দিককার ঘটনাটা। মাধব, ও মাধব, কয়েকটা কাজ আছে, সেরে আসছি কেমন? আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন ঠাকুরমশাই? আর কিছুটা সময় যদি থেকে যেতে পারতেন। আহা, ব্যস্ত হইও না। তোমার সমস্যা যতদিন না মিটছে ততদিন আমি ভিটে ছাড়ছি না। নেহাত কয়েকটা দরকারি কাজ রয়েছে, তাই আর কি, বুঝলে কিনা? আমার কথা কানা শেষ হতে কার্যত হাঁপ ছেড়ে বাঁচল মাধব। দেরি না করে অতি শীঘ্রই সামনের পথ অগ্রসর হলাম আমি। তারানাথের বলে চলা বিবরণের মাঝে বেশ কিছুটা সময় ধরে কিশোরীকে দেখে মনে হচ্ছে বিশেষ কোনো বিষয়ে সে ভেবে চলেছে কিছু। তারানাথের নজর সেদিকে যায়নি তা নয়, আর ঠিক সেই কারণেই বর্তমানে গল্প বলা থামিয়ে বেশ ভারী ও কৌতূহল মিশ্রিত কণ্ঠে তিনি বলে উঠলেন, কিশোরী, তুমি কি কিছু বলবে? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তোমার মন ভারী অস্থির ঠেকছে যে। এবার কিশোরী বলে উঠল, আসলে আমি ওই সাধু বাবার কথা ভাবছিলাম আর কি। সবাই তো সাধু হয় না, তাই না? তাছাড়া উনি যদি মাধবের মায়ের আত্মার উপস্থিত টের পেয়েছিলেন, তবে এই সমাধানের কোনো পথ বের করতে পারলেন না কেন? তোমার ভাবনা অমূলক নয়। আমার মনেও ঠিক এরকম কিছু প্রশ্ন উঁকি দিয়েছিল, আর এ সকল বিষয়ে সঠিক উত্তর পেতেই সেদিন ভোর ভোর বের হই আমি। আচ্ছা, যেটা বলছিলাম, তা মাধবের ঘর হতে বের হওয়ার পর আমার প্রধান 3টি উদ্দেশ্য ছিল। এক, ওই গ্রামটিকে প্রদক্ষিণ করা, যদি কোনো বিশেষ জিনিসের উপর নজর পড়ে তবে মন্দ কি। 2 হচ্ছে গ্রামের মোড়লদের সাথে সাক্ষাৎ এবং খানিক বার্তালাপের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ বিবরণ জোগাড়। আর 3, ওই সাধুর সম্পর্কে জানা, সে কে, আদৌ সে বিশ্বাসযোগ্য কিনা, এসব আর কি। এবার আসা যাক সেই দিনের ঘটনার বিবরণে। গ্রামের পরিবেশ আর যাই হোক শহরের তুলনায় যথেষ্ট মনোমুগ্ধকর হয়। সর্বত্র কোলাহলহীন দূষণমুক্ত এক পরিবেশ। সকালের হালকা শীতল বাতাস আর পাখিদের কিচিরমিচির মাঝে এগিয়ে চললাম সামনের পথে। বেশ কিছুটা পথে মানুষজনের তেমন দেখা না মিললেও বাজার এলাকায় বেশ কুটি কয়েক মানুষ আমি দেখতে পেলাম। গ্রামটির ঠিক মাঝ প্রান্তে একটি বট গাছের নিচে বসে রয়েছে তারা। সামনে যেতে বুঝলাম সম্ভবত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বেটে খাটো একটি যুবক প্রথম লক্ষ্য করে আমায়। ব্যাস, ওই মুহূর্তে আলোচনার ইতি ঘটিয়ে এবার সকলের নজর পড়ে আমার দিকে। প্রথমের যুবকটি এবার মুখ খোলে। বাবা, এই গায়ে আপনি নতুন নাকি? কাউকে খুঁজতেছেন? তাকে থামিয়ে এবার এক বৃদ্ধ বলে ওঠে, আরে থাম থাম, ওরা কেউ তো কিছু বলতে দে নাকি। আসুন আসুন, বসুন এখানে। আচ্ছা বেশ, আপনারা কি জরুরি কোনো বিষয়ে আলোচনা করছিলেন? আমার সমস্যায় বোধ করি অসুবিধে হলো। আরে না না, একদমই না। হ্যাঁ, আসলে আলোচনা যে চলছিল তা মিথ্যে নয়, তবে আহা, ওনাকে এই গায়ের ঘটনা সম্পর্কে না বললে উনি বুঝবেন কি করে বলো তো? নমস্কার ঠাকুর, আমি রমেন ভট্টাচার্য। এই সামনের রাস্তা দিয়ে হেঁটে গেলেই সামনেই আমার বাড়ি। তা আপনাকে কি আর বলি বলুন তো, বিগত বেশ কিছুদিন সময় ধরে আমাদের এই গায়ে একের পর এক বিপদের মুখোমুখি হয়ে চলেছে সকলে। তাদের এক প্রকার থামিয়ে এবার আমি বললুম, আমি সব জানি হে। গতকাল রাতে মাধবের ভিটেতে গিয়ে উঠেছি আমি। তারপর তার মুখে আমি সবটাই শুনেছি। সত্যি বলতে এসব সমস্যার সমাধান সূত্র বের করতেই আমার এখানে আসা। আমার কথাগুলি শেষ হতেই সেখানে উপস্থিত সকলেই বেশ রহস্যময় ও ভীতু সন্ত্রস্ত গোছের নজরে তাকিয়ে আমার দিকে। বেশ খানিকক্ষণ সবই চুপচাপ। চারি প্রান্তের নিস্তব্ধতা কাটিয়ে এবার রমেন বলে উঠল,
এ কি করেছেন বাবা? যার জন্য এই চত্বরে এত সমস্যা, তার ঘরেই কি নাম নিয়ে উঠলেন? বলি একবার যখন ওখান হতে উঠে এসেছেন তখন আর ফিরবেন না যেন, নইলে ঘোর বিপদ। আপনি ঠাকুর মানুষ, সবই তো জানেন, সবই বোঝেন। তোমাদের একটা কথা বলি, জীবনের অনেক পদক্ষেপে এমন বহু সমস্যার উপস্থিত হয়, যখন খালি চোখে যা দেখা যায় তার সবটা কিন্তু সত্যি হয় না। গতকাল মাধবের নিকট সবটা শোনার পর আমার মনে হয় যে এই বিষয়ে আসল সত্য অবধি পৌঁছানোটা অত্যন্ত জরুরি, নাহলে এমন ঘটনা ঘটতেই থাকবে। তাছাড়া আমি যদি তোমাদের কথা সত্য বলে ধরে নিই, তাহলে কিন্তু এখানে মাধবের দোষটা কোথাও নেই। তোমরাই বলো কোথায়? আমাদের এই এলাকায় যে এক সাধু বাবা থাকেন তা তো আপনি নিশ্চয় শুনেছেন। উনি ধ্যানের মাধ্যমে তো সবটা উপলব্ধি করেছেন, তাহলে কিভাবে তাকে অবিশ্বাস করি বলেন? আর তাছাড়া ওই রাতে সবাইকে দেখে সঠিক সময়ে যদি মাধব ওর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া করত, তবে কি আর এই সকল সমস্যা দেখা দিত? গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বুঝলাম যে বর্তমানে এদের বোঝানোর মতন একটা যুক্তিও আমার কাছে নেই, তাই পরবর্তী উদ্দেশ্য সফল করতে বলে উঠলাম। বেশ, বুঝলাম। তা বলছি, তোমাদের এই সাধু বাবার সঙ্গে কি সাক্ষাৎ করা যাবে? ওনার সঙ্গে কিছু বিষয় আলোচনা করলে ভালো হয় আর কি। হ্যাঁ, নিশ্চয়ই বাবা। এখান হতে বেশিক্ষণের পথ নয়। গায়ের সামনের প্রান্তে ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, ওখানে প্রবেশ পথেই থাকেন উনি। ধ্যান সাধনা এসব নিয়েই মগ্ন থাকেন সাধু বাবা। আজ ওনার জন্যই আমরা তাও খেয়ে পড়ে বেঁচে আছি। বলছি, আপনারা এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচাতে পারবেন না বাবা? গ্রামবাসীদের মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করে চলেছে প্রতিনিয়ত। এই গতকাল রাতের কথা, আমার পাশের বাড়ির ঘটনা। স্ত্রী আর 5 বছরের ছোট ছেলেকে নিয়ে থাকেন পলাশ মুখুজ্জে। এ চত্বরের একমাত্র ডাক্তার সে। তা গভীর রাতে তখন ঘুমে আচ্ছন্ন সকলেই। এমন সময় আচমকাই পলাশের স্ত্রীর চিৎকারে ধরফর করে উঠি আমি। একাই থাকি, ফলে অমন চিৎকারে কার্যত ভীত সন্ত্রস্ত হয়ে উঠি আমি। এক মুহূর্ত সময় নষ্ট না করে ওদের ভিটে খানিতে উপস্থিত হয়ে দেখি উঠোনে চিত হয়ে পড়ে মা জননী। আমার মতোই অবাক চোখে তাকে ওঠাতে তৎপর পলাশ। ভেতর হতে ছোট্ট ছেলেটির কান্নার আওয়াজ ভেসে আসছে। পরবর্তীতে মুখে চোখে জল দেওয়ার ফলে কোনো মতে জ্ঞান ফেরে তার। এরপর মা জননীর কাছ হতে পাওয়া বিবরণ অনুযায়ী রাতে জল পিপাসায় ঘুম ভাঙলে কলসি হাতে জল পান করতে যায় সে। ঠিক এমন সময় উঠোনের প্রান্ত হতে এক ছায়ার উপস্থিতি টের পেতে সেদিকে ছুটে যায়। এরপর সেখানে মাধবের মায়ের আত্মাকে দেখে। বাকি আর কি দেখে বা শুনেছিল তার বলতে পারে না সে। আসলে বলার মতো পরিস্থিতিতে সে ছিল না। অন্যদিকে ছোট ছেলেটির দিকে তাকালে ভারী মায়া হয়। মায়ের অমন অবস্থা দেখে কেই বা শান্ত থাকে বলুন? পলাশও প্রচণ্ড ভয়ে আছে। সেই রাতে পলাশ এখানে থাকলে হয়তো মাধবের মা বেঁচে যেত। সেই অপরাধ বোধ থেকেই ভয় যেন দ্বিগুণ হারে বেড়ে চলেছে পলাশের। এবার আপনি বলুন, এমনভাবে চলতে থাকলে 2 দিন পর এখানে আর কেই বা থাকবে বলুন? ইতিমধ্যে কয়েকজন তো গ্রাম ছেড়ে পালিয়েছে। এক্ষেত্রে সাধু বাবার ভরসাতেই বর্তমানে এখানে বাস করছি। তবে আর কতদিন তা জানি না। এতখানি বলে এবার থামলো বৃদ্ধ। আমি বললাম, আচ্ছা, চিন্তা করো না, মায়ের আশীর্বাদে নিশ্চয়ই কোনো রাস্তা বের হবে। এখন বরং ওই সাধুর নিকট আমায় একবার নিয়ে চলো দেখি। এইবারে রমেন মুখুজ্জে আর ওই যুবককে সঙ্গে নিয়ে জঙ্গলের পথে অগ্রসর হলাম আমি।
বেশি সময় অবশ্য লাগলো না। বাইরে প্রান্তে আলো থাকলেও জঙ্গলের ভেতরে প্রবেশের পর অন্ধকার গ্রাস করে চলেছে সমগ্র এলাকাটিকে। মনের ভেতর মাকে স্মরণ করে নিলাম একবার। কিছুক্ষণ চলার পর আবার হাত উঁচিয়ে জঙ্গলের বাম প্রান্তে যেতে বললে রমেন। সামান্য খানিকটা যেতেই এবার চোখে পড়ল জায়গাটি। অসত্য গাছ, চারিপ্রান্তে ঘাস, পাতা ভর্তি হয়ে রয়েছে। বেশ কয়েকখানা কঙ্কালের হাড়গোড় ছড়িয়ে এবং এর মাঝেই অন্ধকারের গ্রাস হতে আগুন জ্বালিয়ে সেখানে সাধনা করে চলেছে এক সাধু গোছের লোক। সম্ভবত ইনি সেই ব্যক্তি। কপালে লাল তিলক, হাতে কঙ্কাল মুন্ড, জপের মালা। হঠাৎ দেখলে ভয় পাওয়া অনিবার্য। বাবা, বাবা গো, গতকাল রাতে পলাশ ডাক্তারের বাড়িতে ওই আত্মার দেখা মিলেছে। ওর স্ত্রীর অবস্থা খুবই শোচনীয়। একটা কোনো রাস্তা দেখান বাবা, নইলে যে রাতে কেউ বাড়ি থেকে বের হওয়ার সাহসটুকু পাচ্ছে না। গায়ের সকলেই খুব ভয়ে আছে। খানিকক্ষণের নিস্তব্ধতা কাটিয়ে বর্তমানে চোখ খুলল ওই সাধু। লাল রক্তবর্ণ চোখ, চক্ষু কোটরের ভিতর একখানা তেজ বের হয়ে রয়েছে যেন। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেদিকে। একের পর এক উড়ে চলা প্রশ্নের জবাব না দিয়ে ইতিমধ্যে আমার দিকে কড়া একখানা দৃষ্টি দিয়ে সে জিজ্ঞাসা করলে, কাকে তোদের সাথে এনেছিস রে? তোদেরকে বলেছি যে আমার এখানে বেশি জনকে একসাথে আনবি না, নইলে মা রুষ্ট হবে। একই গ্রামের এই অবস্থা, তার উপর মাকে রুষ্ট করার ফল কি হবে তার কোনো খেয়াল আছে তোর? ক্ষমা করবেন বাবা, আসলে কিছু সময় পূর্বে এনার সাথে সাক্ষাৎ হয় আমাদের। ঠাকুর মানুষ, গতকাল মাধবের বাড়িতে এসে উঠেছেন তিনি। ওনাকে আপনার কথা বলতে, দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। তাই ভাবলাম যে যদি আপনাদের সান্নিধ্যে কোনো সমাধানের রাস্তা বের হয়, দোষ হলে ক্ষমা করবেন বাবা। সাধু বাবাটি এবার আমার উদ্দেশ্যে বললে, আচ্ছা বুঝেছি, তা তুই হঠাৎ মাধবের কাছে উপস্থিত হলি কেন? কোনো বদ মতলব নেই তো তোর? আসলে এই তল্লাটে আমি নতুন তো, এখানে আসার পরবর্তীতে মাধবের সাথেই আমার প্রথম আলাপ হয়, তার জোড়াজুড়িতেই আর কি। আচ্ছা ঠিক আছে, তবে ওখানে আর ফিরে যাস না, ঠিক আছে? সাধনার জ্ঞান তোর মধ্যেও তো রয়েছে, তাই বলি একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। রমেন, এখন আমায় ধারে বসতে হবে, আর কোনো কথা নয়। এখন তোরা যা যা, বুঝলি? এতখানি বলে এবার একটু থামল তারানাথ। মাঝের সময় খানিক ধরলেও বর্তমানে ফের একবার মুষলধারে বৃষ্টি নামল। দমকা বাতাস আর বৃষ্টির মাঝে ফের একবার 3 কাপ চা দিয়ে গেল চারি। কিশোরী বলল, জঙ্গলের ওই স্থানে বিশেষ কোনো কিছুর সন্ধান পেয়েছিলেন নাকি ঠাকুরমশাই? কারণ ওই সাধু বাবাটিকে আমার মোটো সুবিধার মনে হচ্ছে না। যদিও মাধবের মা তার সন্তানকে কেন দেখা দেননি। কিশোরীর প্রশ্নের কোনো জবাব দিল না তারানাথ। পাসিং শো ধরিয়ে শূন্যের দৃষ্টি নিক্ষেপ করে ফের একবার তিনি বলে চললেন তার গল্পের পরবর্তী অংশ। ইতিমধ্যেই আবহাওয়াটা আরো গুমোট হয়ে এলো। তারানাথ বলল, মাধবের ঘরে কয়েকটা ফুলের দেখা মিলেছিল, সেই ব্যাপারে তো তোমাদের আগেই বলেছি। এখন ঘটনা হলো ওই সাধু বাবার সাধনা স্থলে সেই এক জিনিস লক্ষ্য করি আমি। আর তার চেয়েও বড় কথা, প্রথম দিকটায় না হলেও জঙ্গল হতে বাইরে পথে বেরোনোর সময় ফের একবার সে একই ডাক আমার কানে আসে। মাধবের সঙ্গে সাক্ষাতের পূর্বে পরিচিত সেই ডাক। আয় তারানাথ, আয় বাবা, আয়, আমায় উদ্ধার কর বাবা, আমায় উদ্ধার কর। তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? কোনো মহিলা কণ্ঠ কিংবা অন্য কিছু? এর উত্তরে বেশ ভয়ার্থ গলাতেই তারা জানায় যে, কই না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আপনি
আপনি কি কিছু শুনতে শুনতে পেলেন নাকি? এই তোরা কেউ কিছু শুনতে পেলি নাকি? হ্যাঁ, আমার কানে তো কিছুই আসেনি। কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই? যদিও তাদের আর এই ব্যাপারে বিশেষ কিছুই জানাই না আমি। সেই দিন বেশ সন্ধে করেই মাধবের বাড়িতে পৌঁছাই আমি। আমাকে দেখা মাত্রই বেশ উৎকণ্ঠার সাথে মাধব বলে ওঠে, আপনি এসেছেন ঠাকুর মশাই। মাঝের সময় আমি ভেবেছিলাম যে আপনি হয়তো... আমি তো তোমায় আগেই বলেছি যে যতক্ষণ না তোমার সমস্যার কোনো সমাধান হবে ততক্ষণ অবধি আমি এখান থেকে যাচ্ছি না। আমার এ কথাই বর্তমানে যেন কিছুটা আশ্বস্ত হলো সে। তবে আসল ঘটনাটি ঘটল সেদিন রাতে। রাতের খাবার গ্রহণ করে শুয়েছি। প্রথম দিকে ঘুম তেমন আসছিল না। গত একদিন যে সকল ঘটনা ঘটেছে সে বিষয়ে চিন্তা করছিলাম। তবে খানিক সময় পর নিদ্রা নেমে এলো চোখের ওপর। তারপর স্বপ্নে যা দেখলাম সে কথা ভাবলে এখনো কাঁটা দিয়ে ওঠে আমার সমগ্র শরীর। ঠিক এমন সময় বাইরে কোথাও সজোরে একটা বাজ পড়ল। সেই সাথে সাথে খিড়কি দরজাগুলো থরথর করে কেঁপে উঠল। প্রকৃতির এই ঘোর ঘন ঘটায় দেখলাম তারানাথের বৈঠকখানা বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে এসেছে। এই অবস্থায় ভেতর থেকে চারি এসে একখানা লণ্ঠন দিয়ে গেল। কিশোরী বেশ সন্দিগ্ধ চোখে তারানাথের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মাধবের মায়ের আত্মা বাধা থাকলেও আপনার স্বপ্নে সে কি করে আসে? কিশোরীর এই হঠাৎ প্রশ্নের জবাবে তারানাথ বলল, এখন এই ব্যাপারে কিছু বলবো না। পরবর্তী সময়ে বর্ণনাকালে তোমাদের সামনে আসবে স্বপ্নের সেই বিষয়খানি। তবে এটা বলতে পারি যে ওই স্বপ্নের দরুন পরবর্তীতে সেই ঘটনার মূল কারণে পৌঁছাতে পারি আমি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাজ ছিল সমস্ত বিষয়টি মাধব সহ সমগ্র গ্রামবাসীর সামনে আনা। যদিও সেই কাজটি যে খুব সহজ ছিল তেমনটা নয়। পরের দিন সকাল ঘুম হতে উঠে দাওয়ায় যেতে দেখি সেখানে বসে রয়েছে মাধব। চোখে মুখে হতাশার ছবি ফুটে উঠেছে তার। এক্ষেত্রে যদিও এক মুহূর্ত সময় নষ্ট করা চলে না, তার উদ্দেশ্যে আমি বলে উঠলাম, মাধব, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আজ রাতে পুজোয় বসতে হবে আমায়। তার জন্য কিছু জিনিসের প্রয়োজন। সেসবের তালিকা আমি তোমায় লিখে দিচ্ছি। তুমি যদি সেগুলো এনে দাও তাহলে ভারী উপকার হয়। এক প্রকার বাধ্য ছেলের মতোই সে সম্মতিসূচক ঘাড় নাড়ল। আচ্ছা ঠাকুরমশাই, বর্তমানে আপনি আমার কাছে আসার আলো। আপনি যা যা দরকার লিখিয়ে দিন, আমি সবটা নিয়ে আসব। তবে একটা প্রশ্ন ছিল। তোমার মনের অন্তরে কি প্রশ্ন ঘুরছে তা আমি জানি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় এবং কি কারণে পুজোর কথা আমি বলছি তাই তো? দেখো, এখন সবটার বিবরণ দিতে গেলে বিলম্ব হয়ে যাবে। অত সময় আমাদের হাতে নেই। তুমি শুধু এটুকু জেনে রাখো যে ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন। পরবর্তী পূজা চর্নার সামগ্রী আনতে বাইরের পথে রওনা দিল সে। অপর দিকে আমি কার্যত স্থির করে নিয়েছিলাম যে এই পুজো মাধবের ভিটেতে সম্পন্ন করলে চলবে না, কারণ ইহা এমন কোনো স্থানে করতে হবে যেখানে উপস্থিত থাকতে পারবে সমগ্র গ্রামবাসী। যেমন ভাবনা তেমনটি কাজ। হাত মুখ ধুয়ে সামান্য খানিক্ষণ বিশ্রাম করে এবার রওনা দিলাম গতকালে সেই বট গাছের নিকট। গিয়ে দেখি কালকের মতো আজকেও সেখানে উপস্থিত রয়েছে রমেন মুখুজ্জি এবং গ্রামের বাকি যুবক ও বৃদ্ধরা। আমায় আসতে দেখে বেশ উত্তেজিত ভাবেই উঠে দাঁড়ালো তারা। বাবা, এখানকার পরিস্থিতি যে ক্রমশ শোচনীয় হয়ে চলেছে। কেন, নতুন করে আবার কি হলো? গতকাল আপনার প্রস্থানের পর আমরা যে যার বাড়ির পথে রওনা দিই। এরপর অন্ধকার নামতেই আমাদের এখানকার একটি বাড়িতে গবাদি পশুর মৃত্যুর খবর সামনে আসে। এরপর আমরা 4-5 জন মিলে সেই দিক পানে ছুটে যাই সাধু বাবার নিকট। আর তখন উনি যা বলেন তাতে যে চিন্তা কোনো মতেই পিছন ছাড়ছে না। তা সাধু বাবা কি বললেন? সবটা খুলে বলো দেখি। ওনার কথা হলো গিয়ে, এতদিন পর্যন্ত শুধুমাত্র ভয় এবং পশুদের ওপর হামলা হলেও
এবার থেকে গ্রামবাসীরাও রক্ষে পাবে না, অর্থাৎ যে কোনো সময় প্রাণ হারাতে পারে মানুষজন। বর্তমানে কেউই আর সুরক্ষিত নয়। কোনো সমাধান সূত্রের কথা নিশ্চয়ই বলেছেন তিনি, নাকি? বাবা বললেন যে উনি নিশ্চয়ই কোনো এক পথ বের করবেন, তবে মাধবের মায়ের আত্মা নাকি ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে। এমন চললে তাকে আটকানো ভারী মুশকিল হয়ে যাবে বাবা। এসব কথা শুনে এবার শান্ত গলায় বললাম, তোমাদের সাথে কথা বলে যা বুঝলাম তা হলো সাধু বাবার ওপর তোমাদের অগাধ বিশ্বাস রয়েছে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে বর্তমান যা পরিস্থিতি তাতে এই আতঙ্ক থেকে নিস্তার পাওয়াটা গোটা গ্রামের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই আমি বলি, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তবে আজ রাতে বট গাছের নিচে এই স্থানে আমি পুজো করতে চাই। বর্তমানে যদি তোমাদের এই অবস্থা থেকে কেউ রক্ষা করতে পারে তাহলে তিনি স্বয়ং ঈশ্বর। মায়ের পুজোই একমাত্র রাস্তা। এবার তোমরা বলো, করবে আমায় বিশ্বাস? খানিক্ষণ সব চুপচাপ থাকলেও এরপর ধীর গলায় রমেন বলে উঠল, আমরা আমরা সবাই এই আতঙ্ক হতে নিস্তার পেতে চাই। আপনি ঠাকুর মানুষ, আপনার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তাছাড়া মায়ের পুজো করা কখনোই খারাপ হতে পারে না। আপনি পুজো করুন বাবা। আমরা আমরা বরং সেই সময় সবাই মিলে উপস্থিত থাকবো। কি বলো তোমরা, থাকবে তো? আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ বাবা। এই রকম পরিস্থিতিতে যে আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে চাইছেন, এটাই যথেষ্ট। বাকি তো ঈশ্বরই বুঝে নেবেন। তার এই কথা এবার সম্মতিসূচক ঘাড় নাড়ল সেখানে উপস্থিত সকলে। এবার আসি রাতের ঘটনায়। মাঝের সময়ে বিশেষ উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। ও হ্যাঁ, এসবের মাঝেই পুজোর সকল সামগ্রী নিয়ে আসে মাধব। ইতিমধ্যে রাতের অন্ধকার গ্রাস করেছে সমগ্র গ্রামটাকে। হ্যারিকেন এবং বেশ কিছু প্রদীপের আলোয় বর্তমানে বট গাছের নিকট উপস্থিত হয়েছি আমরা সকলেই। যদিও মাধবের উপস্থিতি প্রথমে কেউই ভালোভাবে নেয়নি, তবে আমার নির্দেশের দরুন পরবর্তীতে কেউ আর বিশেষ কোনো আপত্তিও করেনি। বিলম্ব না করে সকলের উপস্থিতিতেই বর্তমানে চোখের আগুন জ্বালিয়ে স্থান গ্রহণ করলাম আমি। তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই। আমার পুজো চলাকালীন এখানে এমন কিছু ঘটতে পারে যার জন্য ভয় পাওয়াটাই স্বাভাবিক, তবে তোমরা কেউ পালিও না। এটা জেনে রেখো যে যতক্ষণ আমি আছি ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এতটুকু বলে পূজা শুরু করলাম আমি। যজ্ঞের আগুন হতে আলোর ছটায় ভরে গিয়েছে সমগ্র এলাকাটা। দূর হতে আসা শিয়ালের ডাক যেন সেখানকার পরিবেশকে আরো ভয়ার্ত করে তুলেছে। ভবিষ্যতে কি হতে চলেছে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলেও মায়ের নাম নিয়ে পুজো করে চলেছে এক নাগারে। বেশ কিছু সময় ধরে চলে সেই আরাধনা, প্রায় আধ ঘন্টা অতিক্রম। ঠিক এমন সময় এক বিশেষ ধরনের শান্তি বিরাজ করলো সমগ্র জায়গাটাকে। এক অদ্ভুত রকমের পরিবেশ, বলে বোঝানো ভারী মুশকিল। গ্রামবাসীদের ভীত সন্ত্রস্ত চেহারা স্পষ্ট পরিলক্ষিত হয়। সেই স্তব্ধতা কাটিয়ে খানিকটা দূরের অন্ধকার প্রান্ত হতে এগিয়ে আসতে থাকে এক ছায়া মূর্তি। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? গতকাল রাতের স্বপ্ন কি তবে? আমার ভাবনার ইতি ঘটিয়ে দেখলাম, হ্যাঁ, একেবারেই ঠিক তাই। যজ্ঞের আগুনের নিকট সেখানে এসে হাজির হয়েছে মাধবের মায়ের আত্মা। এমন এক দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না কেউই। ভয়ার্ত চিৎকারে ভরে গিয়েছে সর্বত্র। মাধবের দিকে চেয়ে দেখলাম এ সকল বিষয় যেন দু চোখে বিশ্বাস করতে পারছে না সে। ঠিক এমন সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি। গলা উঁচিয়ে এবার বললাম, তোমরা শান্ত হও। ওনার মৃত আত্মা তোমাদের কারোর কোনো অনিষ্ট করবে না। বাবা, কি দেখছি? এই অবস্থায় কিভাবে শান্ত থাকা যায় বলুন? বর্তমানে ঘটে চলা ঘটনার বিষয়ে আমি আগে থেকেই অবগত ছিলাম।
তবে হ্যাঁ, গতকাল রাতে মাধবের মা যদি আমার স্বপ্নে না আসতো তাহলে এসব কিছুই হতো না। মা জননী তোমার সাথে যা যা হয়েছে তার আভাস আমি আগেই পেয়েছিলাম। এবার সে সকল জিনিস যদি গ্রামবাসীদের মাঝে তুলে ধরো তাহলে ওরা আতঙ্কের হাত থেকে বাঁচে। মাধব সহ সেখানে উপস্থিত মানুষজনকে সাক্ষী রেখে অশরীরী সেই আত্মা বলে চলল, ওই শয়তান সাধুর হাত থেকে আমাকে রক্ষা করার জন্যই ঈশ্বর হয়তো আপনায় পাঠিয়েছিলেন। বাবা মাধব, তুইও নিশ্চয়ই আমায় দেখে ভয় পাচ্ছিস বল? সত্যি বলছি, বিগত কয়েক মাস যাবৎ যে সকল অপকর্ম ঘটেছে তার পিছনে ওই সাধুরই হাত রয়েছে। এমনকি আমার মৃত্যুও তার জন্যই হয়েছে। সেই রাতেই আমার মৃত আত্মাকে বশ বানায় ওই শয়তানটা। তারপর প্রতি রাতে তন্ত্রের দ্বারা সে আমায় যা যা নির্দেশ দেয়, না চাইতেও আমাকে তাই করতে হয়। কিন্তু ঈশ্বর যে এসবের অবসান একদিন ঠিক করবেই, সে বিশ্বাস আমার ছিল। আর আজ দেখ, তারানাথের কারণেই তো অবশেষে মুক্তি পেল আমার আত্মা। আর তোমাদের কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, একটা কথা বলবো, কাউকে চোখ বন্ধ করে এতটা বিশ্বাস করো না যে সে তোমার ভরসার লাভ তোলে। কিন্তু ওই সাধু তো ভবিষ্যতেও এমন কাণ্ড ঘটাতে পারে, এর থেকে নিস্তার কি কোনোদিনও পাবো না আমরা? চিন্তা নেই, সে আর কিছুই করতে পারবে না। আসলে এরা অত্যন্ত নিম্ন মার্গের তান্ত্রিক। অমরত্ব লাভের জন্য ওর প্রয়োজন ছিল একাধিক মৃতদেহে, যেখান থেকে শক্তি সংগ্রহ করতো সে। মাধব, তোমার ঘরে প্রবেশ করতেই বেশ কিছু ফুলের দেখা আমি পাই। সেগুলির কারণেই প্রথমে প্রাণ হারায় তোমার মা, আর সেগুলি সেখানে কিভাবে আসে আশা করি আর তা বলে দিতে হবে না। পরবর্তীতে ওনার মৃত আত্মাকে তন্ত্রের দ্বারা নিজের বশে করে ওই সাধু। না, সাধু বলে অপমান না করাই ভালো, নিম্নবর্গের তান্ত্রিক বলাই শ্রেয় হবে। এরপর তার উদ্দেশ্য ছিল এই যে মাধবের মায়ের মৃত আত্মাকে নিয়ে একের পর এক গ্রামবাসীর জীবনে অন্ধকার নামিয়ে আনবে সে। আর এক্ষেত্রে তার উপর কারোর কোনো সন্দেহ যাবে না। তবে আর কোনো চিন্তা নেই, মা কালীর আশীর্বাদে বাঁধনে বেঁধে দিয়েছে ওই তান্ত্রিককে, আর কিছুই করতে পারবে না সে। এতখানি বলে থামার পর এবার মাধবের মা বললে, আমার যাওয়ার সময় হয়েছে ঠাকুর মশাই। আপনি না থাকলে হয়তো। মাধব, ভালো থাকিস বাবা, আমি আসি। শেষবারের মতন জন্মদাত্রী মাকে বিদায় নিতে দেখে চোখে জল চলে আসে মাধবের। অপরদিকে ইতিমধ্যে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে সমগ্র গ্রামবাসী। সেখানে উপস্থিত সকলের হাবভাবেই স্বস্তির বাতাবরণ। রমেন মুখুজ্জে বলে ওঠে, বাবা, আপনার যে কি বলে ধন্যবাদ জানাবো। তারানাথের কাহিনীর পরিসমাপ্তি শেষে এবার কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, ওই তান্ত্রিক দ্বারা মাধবের মায়ের আত্মা বাধা থাকলেও আপনার স্বপ্নে সে কি করে আসে? আর ওই ডাকটাও নিশ্চয়ই তার ছিল না, কিন্তু বসে থাকাকালীন কিভাবে? তোমার প্রশ্ন একদমই উচিত। আসলে অনেক সময় কিছু মানুষ থাকে যাদের আত্মা হয় নিখাত। শুদ্ধতার কারণে মাধবের মায়ের মৃতদেহকে বশ মানালেও সম্পূর্ণরূপে আয়ত্তে আনতে পারেনি ওই তান্ত্রিক। তার উপর ভগবানের আশীর্বাদ তো ছিলই। সব প্রশ্নের উত্তর তাহলে পেলে তো এবার, ইয়ে কিশোরী। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার গ্রাস। তারানাথের চরিত্রে প্রীতম, চারির চরিত্রে বর্ণালী, কিশোরীর চরিত্রে রৌনিক। গল্প পাঠ, গল্পের সূত্রধর, শব্দগ্রহণ ও অন্যান্য চরিত্রে আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।